Question number 5. A company wants to invest in a project. The initial outlay which is 27,000. The relevant cash flow of the project. তো আমাদের প্রথমেই দেওয়া আছে যে একটা কোম্পানি প্রাথমিক বিনিয়োগ কত। কোম্পানি প্রাথমিকভাবে বিনিয়োগ করছে 27,000 টাকা এবং ক্যাশ ফ্লো গুলো দেওয়া আছে। আমাদের প্রথমেই দেওয়া আছে ক্যাশ ফ্লো। ঠিক আছে, ক্যাশ ফ্লো ইয়ার 1 এ হচ্ছে 11,000, ইয়ার 2 তে 10,000, ইয়ার 3 তে 9,000, ইয়ার 4 এ 8,000 টাকা দেওয়া আছে। The profit at the firm of capital is 14%. অর্থাৎ কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল আছে 14%, 14% কস্ট অফ ক্যাপিটাল দেওয়া। দ্য ফার্ম কস্ট অফ ক্যাপিটাল হবে এখানে। হ্যাঁ, মিস্টেক হয়েছে একটা। দ্য ফার্ম কস্ট অফ ক্যাপিটাল 14%। পেব্যাক পিরিয়ড বের করতে বলছে, নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে, আর ইন্টারনাল রেট অফ করতে বলছে। তা আমরা প্রথমে পেব্যাক পিরিয়ড বের করার জন্য টেবিল তৈরি করব। যেহেতু আমাদের অঙ্কে কোনো ট্যাক্স রেট দেওয়া নেই, তো এই জন্য আমরা এটাকে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ধরে অঙ্ক করব। এই ক্যাশ ফ্লো গুলোকে আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো ধরে অঙ্ক করব। তো প্রথমে বছরগুলো লিখব এবং ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স গুলো লিখব। আমরা জানি যে পেব্যাক পিরিয়ড বের করতে হলে ক্যাশ ফ্লো যখন আনইভেন থাকবে, অর্থাৎ প্রতি বছর ভিন্ন ভিন্ন ক্যাশ ফ্লো থাকবে, তখন আমরা এটা কিউমুলেটিভ করব। তো এই 11,000-এর সাথে 10,000 যোগ করে আমাদের আসছে 21,000। 21,000 এবং 9,000 যোগ করে আসছে 30,000। 30,000 এবং 8,000 যোগ করে আসছে 38,000। তাহলে এই সিএফএটির ঘর দিয়ে এখানকার যে ভ্যালুগুলো বের হয়েছে এগুলোর ভিত্তিতে আমরা কি বের করতে পারবো? পেব্যাক পিরিয়ড বের করতে পারবো। তা আমরা আগে এই পেব্যাক পিরিয়ডটা করে নেই। এই 3টা ঘরের সাহায্যে আমরা প্রথমে পেব্যাক পিরিয়ডটা কমপ্লিট করব। তাহলে আমাদের পেব্যাক পিরিয়ড বের করার ফর্মুলা ছিল পিভি ইজ পেব্যাক পিরিয়ড ইজ ইকুয়াল টু a প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। আমাদের প্রাথমিক বিনিয়োগ কত ছিল? 27,000 টাকা আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল। তো এটাকে আমরা এনসিও বলি, নেট ক্যাশ আউটলে অর ইনভেস্টমেন্ট 27,000 টাকা। এন্ড সি হচ্ছে এই ইনভেস্টমেন্টের কাছাকাছি, সিসিএপিটি হচ্ছে ইনভেস্টমেন্ট। তো আমাদের 27,000 টাকার কাছাকাছি কম এই সিসিএপিটির ঘরে হচ্ছে 21,000 টাকা। তাহলে এই 21,000 টাকাকে আমি সি ধরবো। তাহলে এই সি যেটা হবে তার বছরটাকে আমরা ধরি এ। তাহলে এর মান হচ্ছে এখানে 2। আর এ যেই বছর হয় তার পরবর্তী বছরের সিএফএটিটা হচ্ছে আমাদের ডি এর মান। ঠিক আছে, তাহলে এখানে ডি হচ্ছে 9,000 টাকা। 9,000 টাকা আমরা বসালাম। তাহলে আমাদের অঙ্কের অ্যান্সার দাঁড়াবে উপরে হচ্ছে 6,000, নিচে 9,000, ভাগ করলে 6.67 আসতেছে। তাহলে আমাদের ইয়ার আসতেছে 2.67। অর্থাৎ আমি বিনিয়োগ করছিলাম 27,000 টাকা। এই 27,000 টাকা প্রথম বছরে উঠতে পারে নাই, মানে উঠে নাই বিনিয়োগকৃত টাকা। 2 বছর যখন অতিবাহিত হলো তখন আমাদের টাকা আসছে 21,000। 3 বছর যখন হলো তখন আমাদের টাকা আসছে টোটাল 30,000। কিন্তু আমার জানার দরকার ছিল হচ্ছে যে এই 27,000 টাকা আসতে কত সময় লাগবে। অর্থাৎ 2 বছরের বেশি লাগবে, 3 বছরের কম সময় লাগবে এই 27,000 টাকা। কারণ এই 21 এবং এই 30-এর ভিতরেই একটা নির্দিষ্ট জায়গায় এই 27,000 টাকাটা অবস্থান করতেছে। তো এইটাই আমরা ফর্মুলা দিয়ে বের করলাম যে এটা 2 পয়েন্ট কত হবে। ঠিক আছে, 2 হবে না, কারণ 2 বছরে তো আমরা টাকা পুরোটা উঠতে পারে নাই। আবার 3 যদি ধরি পেব্যাক পিরিয়ড তাহলে কিন্তু হবে না, কারণ এখানে আবার বেশি টাকা উঠে গেছে।
আমাদের এক্স্যাক্টলি 27,000 টাকা কত দিনে উঠে আসবে সেটা বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করে আমরা বের করলাম 2.67। সেকেন্ড যে রিকোয়ারমেন্টটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি। এনপিভির ফর্মুলা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে বিনিয়োগকৃত টাকা বাদ দিতে হবে। ঠিক আছে, টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে বিনিয়োগকৃত টাকা আমরা বাদ দিব। তাহলে আমাদের এনপিভি বের করতে হলে প্রথমেই এই ক্যাশ ফ্লো গুলোকে ডিসকাউন্টিং করতে হবে, এই ক্যাশ ফ্লো গুলোকে। ঠিক আছে, এই ক্যাশ ফ্লো গুলোকে ডিসকাউন্টিং করার জন্য ডিসকাউন্টিং রেট লাগবে। যে এই ডিসকাউন্টিং রেটটা হচ্ছে এই যে কস্ট অফ ক্যাপিটাল 14%। এই কস্ট অফ ক্যাপিটালকে ডিসকাউন্ট ফ্যাক্টর হিসেবে ধরে আমরা রেটটা বের করলাম। এই রেটটা আমরা গত ক্লাসে শিখাইছিলাম কিভাবে এই রেটটা বের করতে হয়। 14% আমাদের এক বছর পরে যে 1 টাকা পেতাম তার বর্তমান মূল্য হচ্ছে 0.8772। তো এটা কিভাবে আসছে আমরা আবারও একটু দেখাই দেই প্রথম অঙ্কটায়, পরের গুলো আমরা আর না দেখালেও চলবে কারণ এটা আমরা এখানে শিখে নেই। তাহলে এটা আসছিল হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 পয়েন্ট, তারপরে হচ্ছে প্রশ্নে যত পার্সেন্ট বলবে সেটা বসাবো। ঠিক আছে, অর্থাৎ 14% বলছিল এই জন্য 14 আসলো। ঠিক আছে, এটা প্রথম বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা বের করলাম 14%-এ। 1 বছর পরে আমরা যে টাকাটা 1 টাকা পেতাম সেই 1 টাকার বর্তমান মূল্য হচ্ছে 0.8772। এটাকে দ্বিতীয় বছরে কনভার্ট করার জন্য আমরা ভাগ দিব। 1.14% ছিল এই জন্য 14 দিলাম। সেকেন্ড ইয়ারেরটাও বের হলো 0.7695। তো এটা যখন আমরা পরবর্তীতে ইকুয়াল চাপবো তখন আমাদের থার্ড ইয়ার, পরবর্তীতে আবার যখন ইকুয়াল চাপবো ফোর্থ ইয়ারের বের হবে। এইভাবে আমরা প্রতি বছরের ফ্যাক্টর গুলো একবারে ক্যালকুলেট করে ফেলতে পারবো। বারবার আমাদের ক্যালকুলেটরে 1/1.14 লিখতে হবে না, এই শর্টকাটে এইভাবে আমরা বের করতে পারতেছি তাড়াতাড়ি। তারপরে আমরা কি করব, এই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর গুলো গুণ করে পিভি বের করব। ঠিক আছে, এই পিভি দ্বারা আমরা এই পিভির যোগফলটা নামাবো। পিভির যোগফল হচ্ছে 28,155। এই 28,155 হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। আমরা ইনভেস্ট করছিলাম 27,000 টাকা, তাহলে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু দাঁড়ালো 1,155 টাকা। ঠিক আছে, এই দুটাকে বিয়োগ করে তাহলে আমাদের এনপিভির কাজটা আমরা যেহেতু ঘরের মধ্যেই করে ফেলছি এই জন্য আমরা সরাসরি অ্যান্সারে যেয়ে লিখে ফেলছি 1,155 টাকা এই ঘর থেকে এনে বসিয়ে দিলাম। এরপরে চাইছে নিট ইন্টারনাল রেট অফ রিটার্ন, যেটাকে আইআরআর বলা হইতেছে। এই আইআরআর বের করতে হলে আমরা বলছিলাম যে দুইটা ডিসকাউন্টিং রেট এবং দুইটা এনপিভি লাগবে। তো আমাদের কোশ্চেনে অলরেডি একটা ডিসকাউন্টিং রেট দেওয়া আছে, সেই রেটের ভিত্তিতে আমরা প্রেজেন্ট ভ্যালু বা নিট প্রেজেন্ট ভ্যালু বের করছি। ঠিক আছে, এখন আমাদের আরো একটা ডিসকাউন্টিং রেট এবং প্রেজেন্ট ভ্যালু, নিট প্রেজেন্ট ভ্যালু দরকার। তো আরো একটা ডিসকাউন্টিং রেট, এই রেটটা এখন কি আমরা বাড়াবো নাকি কমাবো সেটা ডিপেন্ড করতেছে এই এনপিভিটা কি পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে। তো আমরা হিসাব করে দেখছি যে এই এনপিভিটা এখানে পজিটিভ আসছে। তাহলে যেহেতু এই এনপিভিটা পজিটিভ আসছে সেহেতু আমরা ডিসকাউন্টিং রেটটাকে বাড়াবো। তো কতটুকু বাড়াবো, আমরা চাইলে 5% বা 10% বাড়িয়ে আমরা দেখব যে এই এনপিভিটা নেগেটিভ আসে কিনা। যখন এনপিভি পজিটিভ আসবে আমাদের টার্গেট থাকবে এনপিভি কে নেগেটিভ করা। তার সেই উদ্দেশ্যে আমরা এই ডিসকাউন্ট রেটটা 5 বা 10% বাড়াবো। বাড়ানোর পরেও যদি না হয় সেই ক্ষেত্রে আমাদের আরো বাড়িয়ে তারপরে নেগেটিভে কনভার্ট করতে হবে। এই জন্য এই এই ইন্টারনাল রেট অফ রিটার্নকে ট্রায়াল মেথড বলা হয়। ঠিক আছে, অর্থাৎ বারবার ট্রাই করে আমাদের যে রেজাল্টটা দরকার সেই রেজাল্টটা বের করে আনা হয়। ঠিক আছে, ট্রায়াল এন্ড ইরর মেথড বলা হয় এটাকে। তো আমরা 25% ধরে করছি, কেউ যদি চাও 24% ধরবা তাও করা যাবে।
আবার যদি কেউ চাও যে 20 ধরে করবা, সেই ক্ষেত্রেও হতে পারে, সেটা আমরা শিওর না, কারণ আমরা তো আর জানি না যে কত পার্সেন্টে আমাদের এই মানটা নেগেটিভ হবে। তো স্ট্যান্ডার্ড হচ্ছে 5 বা 10 বাড়িয়ে ট্রায়াল দেওয়া, ঠিক আছে? কারণ ম্যাক্সিমাম অঙ্কই আমাদের পরীক্ষা যেগুলো আসে সেগুলো 10 বা 5 ডিফারেন্সেই হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 10-5 বাড়িয়েও হয় না, অনেক সময় আরো বেশি বাড়াইতে হয়। তাহলে আমরা এটাও সেম আগের মতো করব, 1 ডিভাইডেড বাই 1.25 দিলে আমাদের প্রথম ফ্যাক্টরটা বের হবে। পরবর্তী বছরের ফ্যাক্টর বের করার জন্য যেই রেজাল্টটা বের হলো সেটাকে আমরা ভাগ করব 1.25 দিয়ে। তো আগের মতো আমরা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের সাথে এই ডিসকাউন্ট ফ্যাক্টর গুলো গুণ করব। গুণ করলে আমাদের নতুন পিভি বের হবে। এই সবগুলো পিভি যোগ করলে আমরা পাবো টোটাল প্রেজেন্ট ভ্যালু। এই টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল 27,000, সেটা যদি বাদ দিয়ে আমাদের এনপিভিটা নেগেটিভ আসছে। তাহলে আমরা এই দুইটা এনপিভি এবং এই দুইটা ডিসকাউন্টিং রেট নিয়ে আমরা এখন আইআরআর বের করব, ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে এর মান, এই মানে হচ্ছে লোয়ার ডিসকাউন্টিং রেট, অর্থাৎ দুইটা ডিসকাউন্টিং রেটের মধ্যে যে ছোট ছিল সেটা হলো এর মান, আর যে রেটটা বড় ছিল সেটাকে আমরা বি ধরছি। আর এখানে সি হচ্ছে পজিটিভ এনপিভি, অর্থাৎ 1,155 টাকা, আর ডি হচ্ছে নেগেটিভ এনপিভি। নেগেটিভ আমরা বের করছি 3,915 টাকা। তাহলে এই যে এখানে সির মান বসালাম 1,155 টাকা, আর মাইনাস, এই মাইনাস প্লাস হয়ে 3,915 টাকা হলো। ঠিক আছে, আমাদের রেটটা আসলো 16.51%। গুণ করার সময় আমরা পার্সেন্টেজটা ক্যালকুলেটরে লিখবো না, জাস্ট খালি খাতায় লিখবো। 11-র সাথে 0.2278 গুণ করে 14 যোগ করলে 16.51% হবে। এই ছিল আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং এনপিভি এবং পেব্যাক পিরিয়ড। এখন যে অঙ্কটা করব সেটা একটা মাত্র রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে। স্যার এই এই অঙ্কটা ক্যালকুলেশন একটু বুঝিয়ে দেন না। আইআরআর এর এটা বলছেন যে ইউটিউবে দেখতে, এটা তো স্যার একটু ক্যালকুলেটর এটা বুঝিয়ে দিলে ভালো হতো। জি স্যার। আচ্ছা, না আমি যেটা ইউটিউবে বলছি সেটা হলো কিভাবে আইআর এর অ্যান্সারটা বের করতে দেয়। এই ক্যালকুলেশনের কথা বলেন, এই ক্যালকুলেটর তো নিজেদেরই করতে বলছি। আচ্ছা, উপরে হচ্ছে 1155 ডিভাইডেড বাই নিচের অংশটা, অর্থাৎ ব্র্যাকেটটা আসলো না। আচ্ছা, আমরা একটু নিচেরটা আগে করি। হ্যাঁ, 1,155 প্লাস 3,915, নিচে হচ্ছে 50-70। হ্যাঁ, তাহলে আমরা উপরেরটা হলো 1155 ডিভাইডেড বাই 50-70, এই হলো 0.2278। এর সাথে গুণ করব এই যে উপরে এই দুটো ভাগ বিয়োগ করলে করবো স্যার। 11 হয় না, কই ভাগ, ভাগ তো করে এটা আসলো 0.2278, এটাকে এটা জি দ্বারা স্যার, ভাগ তারপর করলে পারবো। হ্যাঁ, তারপর পারবো। এরপরে হচ্ছে 11 গুণ হবে আর হ্যাঁ। যোগ হবে এই 16.51। আচ্ছা। স্যার ইভেন আনইভেনটা আরেকবার একটু বলেন, এটা মানে বুঝি না এটা কিভাবে হয়। কোনটা? ওই পেব্যাক পিরিয়ডে হ্যাঁ মানে ইভেন আনইভেন এটার মিনিংটা কি? ইভেন হচ্ছে প্রতি বছর একই রকম টাকা থাকবে, আর আনইভেন মানে এই যে ভিন্ন ভিন্ন আছে টাকাটা, সেই জন্য এটাকে আনইভেন বলা হইতেছে, অসমান। ইভেন মানে আচ্ছা সমান বলা যাইতেছে এখানে। হ্যাঁ, ইভেন মানে আচ্ছা ওই যে আচ্ছা। ইসে ম্যাথের ভাষায় তো জোর বিজোর বলা হয় না, এইখানে হ্যাঁ। ইভেন বলতে একই রকম টাকাকে বোঝানো হইতেছে। ক্যাশ ফ্লো আচ্ছা ইকুয়াল আনইকুয়াল, এইভাবে মনে রাখলে হবে। ক্যাশ ফ্লো ইকুয়াল আনইকুয়াল, যদি প্রতি আচ্ছা বছর ইকুয়াল হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে এক সূত্র দিয়ে করব, আর যদি আনইকুয়াল হয় তাহলে এই যে এখন যেই ফরম্যাটে করছি আমরা সেই ফরম্যাটে করব। আচ্ছা স্যার। নেক্সট আছে আচ্ছা। পরের অঙ্কটা। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্টে দুইবার আসছে, 14 সাল এবং 16 সাল। আগের যেটা করলাম আমরা সেটাও 2019 সালে
এই টাইপের অঙ্ক আসছে। তো আমরা এটা করানোর কারণ হচ্ছে যে এই টাইপেরই আসতে পারে, আবার বলা যায় না, এই জন্যই করানো আর কি মূলত। আর সূত্রগুলো শেখার জন্যই করানো হয়েছে। নেক্সট কোশ্চেনটা দেখি, এটা 16 সালে আসছে, 14 সালে আসছে প্রজেক্ট ম্যানেজমেন্টে। A project initial cost টাকা 40,000, its expected life is 5 year and discounting rate is 10%. Cash inflow are given below. তো determine the discounted payback period. Payback period বের করতে বলছে, কিন্তু এটা ডিসকাউন্টিং payback period বের করতে বলছে, শুধু payback period না, ডিসকাউন্টিং payback period অথবা বলা থাকতে পারে প্রেজেন্ট ভ্যালুর payback period বের করতে। তাহলে ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড বের করার জন্য আমাদের ফর্মুলা ঠিক আগের মতোই হবে, শুধুমাত্র টেবিলের মধ্যে এই ক্যাশ ফ্লো গুলোকে আফটার ট্যাক্সে কনভার্ট করে, সরি, প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিতে হবে। তো কিভাবে প্রেজেন্ট ভ্যালু করব, যেহেতু ডিসকাউন্ট কথা বলছে, এই জন্য আমাদের এই ক্যাশ ফ্লো গুলোকে আগে ডিসকাউন্টিং করতে হবে। তো প্রথমে বছরগুলো তুললাম, তারপরে হচ্ছে আমাদের অ্যামাউন্ট দেওয়া ছিল, এই অ্যামাউন্ট গুলোকে আমরা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ধরে নিয়েছি, কারণ অঙ্কে কোনো ট্যাক্স রেট দেওয়া নেই। এই উদ্দেশ্যে, এই জন্য আমরা এটাকে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ধরে এখানে বসাইছি। এর সাথে ডিসকাউন্টিং ফ্যাক্টর 10% এর ডিসকাউন্টিং ফ্যাক্টর গুলো ক্যালকুলেটরে করে এখানে বসাবো। এই সিএফএটি এবং ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করে পিভি বের করব। ঠিক আছে, এটাও আমরা একটু আগেও আমরা শিখছি কিভাবে পিভি বের করতে হয়। যেহেতু ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড বলছে, যে কোনো পেব্যাক পিরিয়ড করতে হলে আমাদের কিউমুলেটিভ লাগবে, কিউমুলেটিভ ভ্যালু লাগবে। এখন কার কিউমুলেটিভ করবে, এখন যেহেতু ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড বলছে, সেহেতু আমরা এই প্রেজেন্ট ভ্যালুর কিউমুলেটিভ করব। তাহলে প্রেজেন্ট ভ্যালুর কিউমুলেটিভ প্রথমটা প্রথম বছরে বসে গেছে, যেই প্রথম বছরের কিউমুলেটিভের সাথে দ্বিতীয় বছরের পিভি যোগ হয়ে 23,306 টাকা আসছে। তাহলে দ্বিতীয় বছরের কিউমুলেটিভের সাথে তৃতীয় বছরের পিভি পিরিয়ড, সরি, প্রেজেন্ট ভ্যালু যোগ হয়ে 33,073 টাকা আসছে। এইভাবে আমরা আড়াআড়ি যোগ করে এই ভ্যালুটা বের করলাম। এখন পুনরায় আগের মতো সূত্র লিখবো, শুধু নামটা হবে ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড। তাহলে এখানে আমরা বিনিয়োগ করছিলাম 40,000 টাকা, 40,000 বা তার কম সিএফএটি আছে, সিপিবি আছে 39,903 টাকা। তাহলে এইটা হচ্ছে আমাদের সি এর মান, এবং এটার বছরটা হচ্ছে এর মান, 4 হচ্ছে এ। পরবর্তী বছরের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে ডি এর মান 8,693 টাকা। ঠিক আছে, তাহলে এই 40, সি হচ্ছে 39,903, আর ডি হচ্ছে 8,693। প্রথমে বিয়োগ করছি, বিয়োগ করে আমাদের রেজাল্ট আসছে 97, আর নিচে হচ্ছে 8,693। এই দুটো ভাগ করলে 0.01 আসবে। ঠিক আছে, তাহলে এই যে দেখো, এখানে 39,903 টাকা 4 বছর সময় লাগছে এই 39,903 টাকা আসতে। তাহলে আরো 73, আরো 97 টাকা পেতে হলে আরো 0.01 বছর ওয়েট করতে হবে এখানে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন বড় একটা অঙ্ক দেখব, 7 নাম্বার অঙ্ক। এই অঙ্কটার মধ্যে মোটামুটি প্রায় ম্যাক্সিমাম রিকোয়ারমেন্টই দেওয়া হয়েছে। হুম, এইটা করলেও মোটামুটি সবগুলো সূত্রের প্র্যাকটিসটা এই অঙ্ক দিয়েই হয়ে যাবে। যে আমরা 7 নাম্বার অঙ্কটা দেখি। আমাদের মেবি আর 2টা অঙ্ক আছে এরপর, আমাদের মোট 8 আর হচ্ছে 9। হ্যাঁ, এই 2টা করলে এই 3টে টোটাল বাকি আছে, আজকেই দেখি শেষ করে দেওয়া যায় কিনা, কারণ পরীক্ষার তো আর বেশি দিন নেই। আমাদের আরো 2-3টা অধ্যায় দেখবে। আমরা এই অঙ্কটা দেখি। 7, Mukta company is thinking to purchase a new equipment. Particular of equipment are as follow. তো প্রথমেই পারচেজ প্রাইস দেওয়া আছে 1,50,000 টাকা, ইম্পোর্ট ডিউটি 20%। তো একটা মেশিন কিনতে যে খরচ হয়েছে 1,50,000 টাকা।
এবং এর উপর আমদানি শুল্ক ধরা হয়েছে 20%। রেলওয়ে ফেয়ার অ্যান্ড ক্যারিজেস 5,000 টাকা, ইনস্টলেশন কস্ট 10,000 টাকা, সেলভেজ ভ্যালু 20,000 টাকা, আর ওয়ার্কিং ক্যাপিটাল 15,000 টাকা। অ্যান্ড লাইফ হচ্ছে 5 ইয়ার, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া আছে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে যে আমরা এই অঙ্ক করতে গেলে তো ডিপ্রিসিয়েশন লাগবে। তো এই ডিপ্রিসিয়েশন বের করতে হলে ডিপ্রিসিয়েবল ভ্যালু বের করতে হবে, যে তুমি কার উপরে অবচয় ধরবে, কত টাকার উপরে অবচয় ধরবা। তো এই অবচয় ধরার জন্য আমাকে কি করতে হবে, মেশিনের মোট খরচ, মোট মূল্য কত সেটা আগে ক্যালকুলেট করতে হবে। তো একটা মেশিন কেনার পর শুধু কিনতে গিয়েই খরচ হয় না, এটার পিছে আরো কিছু খরচ থাকে। মেশিন চালু হওয়ার আগ পর্যন্ত যেই খরচগুলো হবে সবগুলোকে একত্রে করে আমরা ডিপ্রিসিয়েবল ভ্যালু বের করব, অর্থাৎ যেই টাকাটার উপরে অবচয় হবে। তো কিভাবে পাবো এই টাকাটা? এই পারচেজ প্রাইস অফ প্রোডাক্ট, তার সাথে যোগ হবে ইম্পোর্ট ডিউটি, আমদানি শুল্ক 20%। এই 1.5 লাখ টাকার 20% 30,000 টাকা। এরপরে রেলওয়ে ফেয়ার অ্যান্ড ক্যারিজেস 5,000 টাকা, এটাও আসবে। আর হচ্ছে ইনস্টলেশন কস্ট 10,000 টাকা। তো মোট এই মেশিনের খরচ হয়েছে 1,95,000 টাকা। এই টাকাটার উপর আমরা অবচয় ধরবো, ডিপ্রিসিয়েশন। স্টেট লাইন মেথডে আমরা ডিপ্রিসিয়েশন ধরবো। আমাদের অঙ্কে মেনশন করা আছে কোন মেথডে আমাদের ডিপ্রিসিয়েশন ধরতে হবে। এরপরে আসবে ওয়ার্কিং ক্যাপিটাল, কার্যকরী মূলধন 15,000 টাকা। ঠিক আছে, আমাদের মোট বিনিয়োগ কত সেটা বের করতে হলে ডিপ্রিসিয়েবল ভ্যালুর সাথে আমরা যোগ করব হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। তো ওয়ার্কিং ক্যাপিটাল আমরা ধরলাম, ওয়ার্কিং ক্যাপিটাল প্রশ্নে দেওয়া ছিল 15,000 টাকা, তাহলে আমরা মোট বিনিয়োগ করছি 2,10,000 টাকা। ঠিক আছে, তাহলে এই যে বেস অন ডিপ্রিসিয়েশন, এই 1,95,000 টাকা, এই টাকা থেকে আমরা আবার সেলভেজ ভ্যালু বাদ দিব, ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ একটা সম্পদ 5 বছর ব্যবহার করার পরে যেই টাকার তার মূল্যটা থাকে বা বিক্রয়যোগ্য মূল্য, বাজারে বিক্রি করা যাবে, সেই মূল্যটা আমরা এখান থেকে বাদ দিয়ে তারপরে অবচয় ধরবো। কারণ স্টেট লাইন বেসিসে রুলসটা হচ্ছে যে সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বা রিসিডিয়াল ভ্যালু বা স্যালভেজ ভ্যালু থাকলে সেটা বাদ দেওয়ার পরে আমাকে বছর দিয়ে ভাগ করতে হয়। সেই কাজটাই আমরা এখানে করছি, যে ডিপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই অ্যাসেট লাইফ। ডিপ্রিসিয়েবল কস্ট ছিল হচ্ছে আমাদের 1,95,000 টাকা এবং স্যালভেজ ভ্যালু ছিল 20,000 টাকা। 5 বছর দিয়ে ডিভাইড করলে আমাদের প্রতি বছর ডিপ্রিসিয়েশন ধরতে হবে 35,000 টাকা। এরপরে আমাদের রিকোয়ারমেন্টে আসছি। রিকোয়ারমেন্টে আমাদের কি কি বলছে, তার আগে এখানে কি কি দেওয়া আছে? The company cost of capital is 10% and pays tax at 40% rate. 40% tax rate দেওয়া আছে এবং cost of capital দেওয়া আছে। The project will depreciation on straight line basis. You are required to calculate payback period, average rate of return, return on investment, payback reciprocal, and net present value, profitability index, net present net profitability index, internal rate of return and payback, ডিসকাউন্টিং বা প্রেজেন্ট ভ্যালুর পেব্যাক পিরিয়ড বের করতে বলছে। তো এই সবগুলো রিকোয়ারমেন্ট করার জন্য আমরা এক টেবিল করব। টেবিলটার নাম হচ্ছে প্রফিটেবিলিটি স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে সর্বপ্রথম আমরা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স বসাবো, যেটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। এই ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিতে হবে, এই জন্য ডিপ্রিসিয়েশনের আমরা একটা ঘর করছি। ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে ডিপ্রিসিয়েশন বাদ দেওয়ার জন্য, মানে বাদ দিলে আমাদের কি থাকতেছে, আর্নিং বিফোর ট্যাক্স আসবে। ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিলে আর্নিং বিফোর ট্যাক্স আসতেছে 40,000। এখান থেকে 80,000 থেকে 35,000 বাদ দিলে 45,000।
and 85,000 থেকে 35,000 বাদ দিলে 50,000। এইভাবে আমরা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স বের করলাম। এরপরে এই ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্সের উপরে আমরা 40% ধরবো। 40,000-এর 40% 16,000, 45,000-এর 40% 18,000, 50,000-এর 40% 20,000। এইভাবে আমরা ট্যাক্স ধরলাম। কোশ্চেনে ট্যাক্সের 40% দেওয়া ছিল। আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিব, আর্নিং আফটার ট্যাক্স পাবো। 40,000 থেকে 16,000 বাদ দিলে 24,000 টাকা থাকবে। এরপরে লাগবে আমাদের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, কারণ যে কোনো রিকোয়ারমেন্ট করতে হলে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সটা অবশ্যই লাগবে। শুধুমাত্র দুইটা রিকোয়ারমেন্টে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স না হলেও চলে, সেটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং আরেকটা হচ্ছে আরেকটা নিট কি বলে আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই দুইটা ক্ষেত্রে আমরা ইএটি পর্যন্ত করলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এই দুইটা ছাড়া আরো কোনো রিকোয়ারমেন্ট যদি থাকে, অর্থাৎ পেব্যাক পিরিয়ড, পেব্যাক রিসিপ্রোকেল, এনপিবি, আইআরআর, এনপিআই, ঠিক আছে, সারপ্লাস লাইফ, এগুলো সবগুলো করতেই আমাদের অবশ্যই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সটা লাগবে। তাহলে আর্নিং আফটার ট্যাক্সের সাথে আমরা এই ডিপ্রিসিয়েশন যোগ করছি। 35,000 প্লাস 24,000 ইজ ইকুয়াল টু 59,000 টাকা। এরপরে সিসিএপিটি, এই ঘরটা কেন দিছি? এই ঘরটা দেওয়ার কারণ হলো আমাদের পেব্যাক পিরিয়ড চাওয়া হয়েছে, এই জন্য সিসিএপিটির ঘরটা দিছি। ঠিক আছে, মনে রাখতে হবে কার জন্য কোন ঘরটা কাজে লাগবে। তাহলে আমরা কি বলতেছি যে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এটাকে কিউমুলেটিভ করছি কেন? কারণ হচ্ছে এই ঘরটার সাহায্য নিয়েই আমরা পেব্যাক পিরিয়ড বের করব। এরপরে দেওয়া হয়েছে ডিসকাউন্টিং ফ্যাক্টর, 10% এর ফ্যাক্টরটা আমরা ক্যালকুলেটরে বের করে বসাবো। 1/1.10 দিলেই প্রথম বছরেরটা বের হবে। তো এই যে ডিসকাউন্টিং ফ্যাক্টর আনার উদ্দেশ্যটা কি? কারণ আমাদের অঙ্কে এনপিবি, পিআই, এনপিআই, আইআরআর চাইছে। এগুলো করতে হলে অবশ্যই এই ডিসকাউন্টিং ফ্যাক্টর বসানোর পরে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু কিভাবে পাবো? এই ডিসকাউন্টিং ফ্যাক্টর গুলোর সাথে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স গুণ করব, আমরা প্রেজেন্ট ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে এই প্রেজেন্ট ভ্যালু দিয়ে আমি কি কি বের করতে পারবো? এই প্রেজেন্ট ভ্যালুর যোগফল দিয়ে আমি এনপিবি, এনপিআই, পিআই বের করতে পারবো। এরপরে সিপিভি, ক্যাশ ফ্লো কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু, এটা কেন দিছি? এই ঘরটা দেওয়ার কারণ হলো আমাদের অঙ্কে ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড অর প্রেজেন্ট ভ্যালুর পেব্যাক পিরিয়ড চাইছে, এই জন্য এই ঘরটা দেওয়া লাগছে, না হলে এই ঘরটাও লাগতো না। তারপরে আবারও আমরা ডিসকাউন্টিং ফ্যাক্টর কেন দিছি? কারণ আমাদের অঙ্কে আইআরআর চাইছে। আইআরআর চাইলে দুইটা ডিসকাউন্টিং রেট লাগে। একটা 10% প্রশ্নে দেওয়া ছিল, ওই 10%-এর ভিত্তিতে আমাদের এনপিবিটা পজিটিভ আসছিল। এই এনপিবিটাকে নেগেটিভ করার জন্য আমরা এই 10টাকে বাড়িয়ে 20 করে ফেলছি। যদি আমরা 15 বাড়াই তাহলে নাও হতে পারে। কেন? কারণ হলো এই দুইটা ভ্যালুর পার্থক্যটা কিন্তু প্রায় অনেকখানি ডিস্টেন্স ছিল, প্রায় 59,000, প্রায় 60,000 টাকা ডিস্টেন্স ছিল। এই জন্য 5 বাড়ালে কিন্তু আমাদের একটু রিস্ক থেকে যাবে, যেটা নাও হতে পারে। এই জন্য আমরা 10 বাড়িয়ে দেখছি যে আমাদের এনপিভিটা নেগেটিভ আসছে ঠিকই, কিন্তু অনেক কম নেগেটিভ কিন্তু আসছে। সেই ক্ষেত্রে বলাই যাইতেছে যে এটা যদি আমি 15 ধরতাম তাহলে কিন্তু এটা নেগেটিভ হতো না। ঠিক আছে, তাহলে এইটার ভিত্তিতে এখন আমরা পেব্যাক পিরিয়ড করি। হ্যাঁ, পেব্যাক পিরিয়ড করতে হলে আমরা কি শিখছি? যে আমাদের বিনিয়োগকৃত টাকার কাছাকাছি সিসিএপিটি কোনটা সেটা খোঁজা। আমরা মোট বিনিয়োগ করছি 2,10,000 টাকা, যেটা আমরা প্রথম টেবিলে ওয়ার্কিং করে রাখছিলাম। মোট বিনিয়োগ, মেশিন বাবদ খরচ হয়েছিল 1,95,000, আর আমাদের এই মেশিনটা পরিচালনার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল ছিল 15,000, মোট ইনভেস্ট 2,10,000 টাকা। তাহলে এই 2,10,000-এর কাছাকাছি সিসিএপিটি হচ্ছে 1,86,000 এবং তার বছরটা হলো 3। বছরটা আমরা বসাইলাম 3, এনসিও বসালাম, সি বসালাম, এবং চতুর্থ বছরের সিএপিটি অর্থাৎ 71,000 টাকা, এটা হচ্ছে আমাদের ডি এর মান। ক্যালকুলেট করে আসলো আমাদের 3.34 ইয়ার।
এটা হলো পেব্যাক পিরিয়ড। 2 নাম্বার রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে ARR, অ্যাভারেজ রেট অফ রিটার্ন। অ্যাভারেজ রেট অফ রিটার্নের ফর্মুলাটা হচ্ছে অ্যাভারেজ ইএটি ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তো অ্যাভারেজ ইএটি বের করতে হলে ইএটির যোগফলটা আগে দরকার। তো এইখানে সবগুলো ইএটি যোগ করে আমাদের আসছে 1056 বা 1,56,000 টাকা। ঠিক আছে, তাহলে এই 1,56,000 কে আমরা যখন 5 বছর দিয়ে ভাগ করব, এখানে বছর হলো 5টা, 5 দিয়ে ভাগ করব, তখন আমরা এভারেজ ইএটি পাবো। আর এভারেজ ইনভেস্টমেন্ট কিভাবে পাবো? নিট ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস কস্ট প্লাস সেলভেজ ভ্যালু ভাগ 2। তো অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল ছিল, সেটা আমরা বসালাম 15,000। আমাদের মেশিনের কস্ট ছিল, ওয়ার্কিং ক্যাপিটাল ছাড়া যে কস্টটা, সেটা হচ্ছে 1,95,000 টাকা, যোগ সেলভেজ ভ্যালু ছিল 20,000, ভাগ 2 দিলে আমরা এভারেজ ইনভেস্টমেন্ট পেলাম 1,22,500। তো এটা আমরা এখানে বসালাম, বসানোর পর আমাদের অ্যান্সার দাঁড়াইতেছে 25.47%। তো টেবিলে আমরা আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে অঙ্কে কিন্তু 2টা 5 আসছে, ঠিক আছে। লাস্ট ইয়ারটা 2বার আসবে। কখন 2বার আসবে? যখন দেখবো যে আমাদের অঙ্কে সেলভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল যখন থাকে অঙ্কে, সেই ক্ষেত্রে আমরা সবসময় শেষের বছরটা 2বার দেখাবো। একটা 5 দেখাইছি ক্যাশ ফ্লোটা দেখানোর জন্য, যেটা প্রশ্নে ছিল 1,00,000 টাকা পঞ্চম বছরে। আর আরেকটা 5 দেখাইছি সেলভেজ ভ্যালু ওয়ার্কিং ক্যাপিটাল ছিল। এই দুটাকে আমরা একত্রে করে সবসময় সিএফএটির ঘরে বসাবো। যদি শুধু সেলভেজ ভ্যালু থাকে তাও আসবে, যদি শুধু ওয়ার্কিং ক্যাপিটাল থাকে তাও আসবে। আর যদি দুইটাই থাকে তাহলে দুটাকে যোগ করে তারপরে আমরা এই ঘরটার মধ্যে বসাবো, সিএফএটির ঘরে। তারপরের কাজগুলো আগের মতোই করব। যেহেতু এটাও পঞ্চম বছর, এটাও পঞ্চম বছর, ডিসকাউন্টিং ফ্যাক্টরের যে ভ্যালু সেটা কিন্তু একই রকম থাকবে। ভুলে আবার এটারে মানে আরেকবার ভাগ দিয়ে কিন্তু রেজাল্ট চেঞ্জ করে ফেলো না, কারণ ইয়ার যেহেতু সেম, ফ্যাক্টরটাও সেম আসবে। আচ্ছা, আমরা এখন নেক্সট যে রিকোয়ারমেন্টটা ছিল আমাদের কোশ্চেনে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এর ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ ইএটি বাই এনসিও। এই সূত্রটাই জাস্ট খালি এখানে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট লেখছে আর এখানে এনসিও লেখছে, অর্থাৎ মোট বিনিয়োগ লেখছে। তাহলে 31,200, যেহেতু আগেই ইএটি বানানো আছে অ্যাভারেজ ইএটি, সেটা বসালাম। আর বিনিয়োগ ছিল 2,10,000, সেটা বসালাম 14.86%। নেক্সট বলছিল 4 নাম্বারে পেব্যাক রিসিপোকেল। পেব্যাক রিসিপোকেল কিভাবে পাবো? 1 বাই পেব্যাক পিরিয়ড ইন্টু 100। তাহলে 1 ডিভাইডেড বাই পেব্যাক পিরিয়ড আমরা বের করছি 3.34, সেটা বসালাম ইন্টু 100, আমরা 39.94%। চার 4 নাম্বার রিকোয়ারমেন্টে ছিল। 5 নাম্বার রিকোয়ারমেন্টে ছিল এনপিভি, নিট প্রেজেন্ট ভ্যালু, যেটা কিনা আমরা এই ছকের মধ্যেই বের করে রাখছি। টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিও বাদ দিয়ে 59,886 টাকা বের করছি। এই হলো এনপিভি। এরপরে হচ্ছে রিকোয়ারমেন্ট 6, প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্র হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই এনসিও। টোটাল প্রেজেন্ট ভ্যালু আমরা বের করছিলাম ছকের মধ্যে 2,69,886 এবং বিনিয়োগ ছিল 2,10,000। আমাদের অ্যান্সার 1.285। এরপরে রিকোয়ারমেন্ট 7, এটাতে বলছে এনপিআই, নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এটার সূত্রটা হলো এনপিভি ভাগ এনসিও ইন্টু 100। তাহলে এনপিভি ছিল 59,886 আর বিনিয়োগ ছিল 2,10,000 টাকা। এই যে এনপিভি 59,886, তাহলে এটা হলো 28.52%। নেক্সট হচ্ছে আইআরআর। 8 নাম্বার রিকোয়ারমেন্টে ছিল ইন্টারনাল রেট অফ রিটার্ন। সূত্র হলো এ প্লাস সি বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। তাহলে এ লোয়ার ডিসকাউন্টিং রেট 10%, বি হায়ার ডিসকাউন্টিং রেট 20%, সি পজিটিভ এনপিভি এন্ড ডি নেগেটিভ এনপিভি। ঠিক আছে, এই হলো আমাদের মেন হচ্ছে ওই টেবিলটা হয়ে গেলে
এবং ফর্মুলা ঠিক মতো জানা থাকলে ইজিলি অঙ্কটা করা যাবে এবং টেবিলটা করতে একটু সময় লাগে। পরবর্তী যে রিকোয়ারমেন্ট গুলো এগুলো করতে কিন্তু বেশি সময় লাগবে না। লাস্ট জানতে চাইছি প্রেজেন্ট ভ্যালুর পেব্যাক পিরিয়ড। তো প্রেজেন্ট ভ্যালুর পেব্যাক পিরিয়ডও পেব্যাক পিরিয়ডের সূত্রই হবে, যদি শুধুমাত্র মানটা নেওয়া হবে পিবি এবং সিপিবি থেকে। পিবি এবং সিপিবি থেকে। তা আমাদের বিনিয়োগ ছিল 2,10,000, এই 2,10,000 বসালাম। এখন আমরা যাব সিপিভির ঘরে, যে 2,10,000 কাছাকাছি কোন সিপিভিটা আছে। ঠিক আছে, এই যে এইটা আছে, তাহলে এটার বছরটা হলো 4, আর সি ধরবো 2,02,205, আর ডি ধরবো এই যে পিবির যে পরের বছরের পিবিটা 45,948। ঠিক আছে, ডিসকানেক্ট হয়ে যাবে এখনই। তাহলে আবার একটু কানেক্ট হয়ে নিও, আমাদের আর দুইটা অঙ্ক আছে, ওই দুইটা দেখবো। তাহলে বসালাম আমরা সিডি এবং এনসিও এবং এর মান। আমাদের অ্যান্সার দাঁড়াইতেছে 4.17। এই ছিল আমাদের 9টা রিকোয়ারমেন্ট এই অঙ্কে। আমরা নেক্সট 8 নাম্বার এবং 9 নাম্বার অঙ্কটা দেখবো। 8 নাম্বারটা ছোট অঙ্ক, জাস্ট শুধু আইআরআর আর এনপিবি চাইছে, এবং এই অঙ্কটা অ্যাকাউন্টিং দের ফার্স্ট ইয়ারে হুবহু আসছে। এই অঙ্কটা ফার্স্ট ইয়ারে যারা অ্যাকাউন্টিং এ ফিনান্স পরীক্ষা দিল তাদের। আচ্ছা, আমরা আবার একটু কানেক্ট হই। আমরা 8 নাম্বার অঙ্কে আসছি এখন। An investment is required 5 lakh initial outflow that will provide টাকা 2 lakh, 50,000, 1,50,000, আর টাকা 1,90,000 in year 1, 2, 3 and 4 respectively. তো প্রাথমিক বিনিয়োগ 5 লাখ টাকা এবং কোন বছর কত টাকা ক্যাশ ইনফ্লো হয়, মানে কত টাকা রিটার্ন আসছে, সেটা আমাদের কোশ্চেনে দিয়ে দিছে 4 বছরের রিটার্ন। The opportunity cost of the fund is 13.50%. Calculate the following and comment about the making investment. এনপিভি এবং আইআরআর জানতে চাওয়া হয়েছে। তো যেহেতু কোশ্চেনে কোনো ট্যাক্স রেট নেই, সেহেতু আমরা এই ক্যাশ ফ্লো গুলোকে আফটার ট্যাক্স ধরে নিছি। 1 থেকে 4 বছর ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এবং ডিসকাউন্টিং ফ্যাক্টর 13.5%টা আমরা একটু বলে দেই কিভাবে বের করতে হবে। 13.5% এটা কিভাবে পাবো? তো প্রথমে 1 ডিভাইডেড বাই 1.13%, এটাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 135 আসবে, 135। ঠিক আছে, তাহলে এটা প্রথম বছরে ডিসকাউন্টিং ফ্যাক্টর, দ্বিতীয় বছরে ডিসকাউন্টিং ফ্যাক্টর বের করার জন্য ভাগ করতে হবে 1 পয়েন্ট যত পার্সেন্ট বলছিল, অর্থাৎ 0.135। দ্বিতীয় বছরের ফ্যাক্টরও বের হয়ে গেল। এভাবে আমরা ইকুয়াল চাপলে তৃতীয় চতুর্থ বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর বের হবে। এই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এর সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করে পিবি বের করলাম। তো এই টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে বিনিয়োগকৃত টাকা বাদ দিলে আমরা এনপিভি পেলাম। এই হলো রিকোয়ারমেন্ট 1 এর অ্যান্সার। রিকোয়ারমেন্ট 2 এর অ্যান্সার পেতে হলে আমাকে আরেকটা ডিসকাউন্টিং রেট লাগবে, যেহেতু আইআরআর চাইছে। তো এখানে দেখি যে আমাদের 87,357 টাকা এনপিভি আসছিল। তো এই ডিসকাউন্টিং রেটটাকে আমরা 10% বাড়াইছি। 10% বাড়ালে আমাদের 23.5 হয়। 23.5-এ না রেখে একটা রাউন্ড ফিগার অর্থাৎ 25 এ রাখলাম আমরা। 25 এর ডিসকাউন্টিং ফ্যাক্টর বের হয়েছে, এটার সাথে সিএফএটির গুণ করে পিবি বের করলাম 4,74,624 টাকা, আর এনসি হলো 5 লাখ টাকা। দেখো এখানে নেগেটিভ আসছে। ঠিক আছে, নেগেটিভ রেজাল্ট আসছে। তো যেহেতু একটা পজিটিভ পেলাম একটা নেগেটিভ পেলাম, এখন আমরা আইআরআর করতে পারবো। এর ভ্যালু 13.5%, বির ভ্যালু 25%, সি পজিটিভ এনপিভি, অর্থাৎ কত টাকা এখানে পজিটিভ এনপিভি 87,357 টাকা, আর নেগেটিভ এনপিভি মাইনাস 25,376 টাকা।
তো এখানে এগুলো বসালাম আমরা 87,357 টাকা বসালাম সি এর মান, আর ডি এর মান -25,376 টাকা। তাহলে এখানে আমাদের অ্যান্সার দাঁড়াইতেছে 22.41%। তো এই দুইটা জিনিসই চাওয়া হয়েছিল, অর্থাৎ এনপিভি এবং আইআরআর। যেহেতু আমাদের অঙ্কে ট্যাক্স রেট নেই, এই জন্য আর আমাকে পুরো ঘরটা করতে হয়নি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এর পরবর্তী যে ঘরগুলো ছিল সেগুলো করা লাগছে। আমরা লাস্ট অঙ্ক দেখব, কোশ্চেন নাম্বার 9। এটাও অনেকবার আসছে কোশ্চেনটা। You are a financial analyst of Tamanna Electronic Company. The director of the of capital budgeting has asked you to analyst to propose capital investment project A and B, দুইটা প্রজেক্টের কিছু ডিসিশন নেওয়া হবে যে কোন প্রজেক্টে ইনভেস্টমেন্টে যাবে। Each project has a cost টাকা 10,000 and the cost of capital for each project is 12%. The project expected net cash flow are given are as follow. নিচে ক্যাশ ফ্লো গুলো দেওয়া আছে, যেহেতু দেখো এখানেও কিন্তু ট্যাক্স রেট নেই, সেহেতু আমরা এটাকেও ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ধরে অঙ্ক করব। তো 0 বছরে মাইনাস ফিগার দেওয়া থাকে সবসময়ই, এটা 0 বছরে প্রাথমিক বিনিয়োগ করা হয়, এই জন্য মাইনাস ফিগারে থাকে এটা। তো এই 10,000 টাকার কথাই কিন্তু আবার উপরে বলা ছিল যে কস্ট হয়েছে 10,000 টাকা। যেহেতু এটা ক্যাশ আউটফ্লো, সেই জন্যই এখানে নেগেটিভ মাইনাস সাইন দেওয়া হয়েছে ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেট দ্বারা মাইনাস ফিগার বোঝানো হয় এখানে। আর পরবর্তী বছরগুলো সে রিটার্ন পাইছে, কোনো বছর 6.5, কোনো বছর 3,000, কোনো বছর 3,500 টাকা প্রজেক্ট এতে পাওয়া গেছে। বিতে এরকম এক এক বছর এক এক রকম রিটার্ন পাওয়া গেছে। তা আমাদের কাছে কোশ্চেন করা হয়েছে যে পেব্যাক পিরিয়ড কত হবে, নিট প্রেজেন্ট ভ্যালু কত হবে, পিআই কত হবে। তিনটা মান চাইছে দুইটা প্রজেক্টের। আমরা একটা টেবিলের মাধ্যমে দুইটা প্রজেক্টের সব ক্যালকুলেশন গুলো করে নিব। তো প্রথমে 1 থেকে 4 বছর ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ছিল, সেগুলো বসালাম। যেহেতু পেব্যাক পিরিয়ড চাইছে, যে সেই জন্য সিসিএফএটির একটা ঘর আসলো। এই 6,500 টাকা প্রথমে বসাবো এখানে, এরপরে আর আর যোগ করব। এখানে 9.5, 9.5, 3.5 যোগ করে 13.5, 13.5, 1500 যোগ করে, সরি এটা 13,000, 13,000 এবং 1,500 যোগ করে হবে 14,500। আর এই ফ্যাক্টর গুলো আমরা বের করা শিখছি, 12% কোশ্চেনে দেওয়া ছিল। 12% এর ভ্যালু গুলো হচ্ছে ক্যালকুলেটরে বের করব। এরপরে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এর সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করে পিভি তৈরি করব। তারপরে প্রজেক্ট বির বেলাও সেম, সিএফএটি প্রশ্নে দেওয়া আছে 3.5, 3.5, 3 এবং 2,500 টাকা, এটাকে কিউমুলেটিভ করব। প্রথম 3,500 3,500ই বসানো হয়েছে, পরের গুলো যোগ করে করে বসানো হয়েছে। অর্থাৎ 3.5 এবং 3.5 যোগ করে 7, 7, 3 যোগ করে 10, 10 আর 2.5 যোগ করে হয় 12,500। এই ফ্যাক্টরটা এই ফ্যাক্টরটা সেম হবে, যেহেতু 12%ই দুইটা পোস্টে 12%ই দেওয়া। এবং পিভিটা বের করলাম সিএফএটির সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করে, এরপরে যোগ করে টোটাল এনসিওটাও বসিয়ে আমরা এনপিভিটিটা ঘরের মধ্যেই করে রাখছি। এখন আমরা পেব্যাক পিরিয়ডে যাব। তো পেব্যাক পিরিয়ডের ফর্মুলাটাও আগেরটাই, এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। বিনিয়োগ ছিল 10,000, 10,000 বসানো হয়েছে। 10,000 এর কাছাকাছি সিসিএফএটি হচ্ছে 9,500, সেটা বসালাম। 9,500 এর বছরটা হচ্ছে এ, তাহলে এই বছরটা হলে এ, এর ভ্যালু হচ্ছে 2। তৃতীয় বছরের সিএফএটি তৃতীয় বছরে, অর্থাৎ এ যেই বছর হয় তার পরবর্তী বছরের সিএফএটিটা হচ্ছে ডি ধরা হয়। তাহলে ডির মান 3,500, তাহলে আমাদের 2.14 ইয়ার আসতেছে। আর এই বি প্রজেক্ট বি তে দেখো আমরা বিনিয়োগ করছিলাম 10,000, এই 10,000ই টাকাই উঠে আসছে কয় নাম্বার বছরে, 3 নাম্বার, অর্থাৎ অঙ্কের অ্যান্সার হবে 3। এটা ডিরেক্ট 3 লেখা যাবে না, এটা ফর্মুলা দিয়ে 3 বের করে দেখাইতে হবে। তো আমরা কাছাকাছি সমান বা কম, আমরা চাইলে 7,000 নিয়েও অঙ্ক করতে পারি, 10,000 নিয়েও করতে পারি। 7,000 করে ধরে করলেও 3 হবে, 10,000 ধরে করলেও 3 হবে। কিভাবে 3 হয়, এই যদি 10,000 ধরি তাহলে এনসিও যা সিও তাই, উপরে বিয়োগ করলে মাইনাস ফিগার বের হয়।
আর আমরা যদি 7,000 ধরি সেই ক্ষেত্রে এই এর মান হবে 2 বসাবো এখানে, আর 7,000 আর বিনিয়োগকৃত টাকা 10,000, অর্থাৎ 3,000 টাকা ডিফারেন্স। এই 3,000 কে 3,000 দ্বারা ভাগ করলে এখানে 1 হবে, 1 আর 2 যোগ করলে 3 হবে। অর্থাৎ তুমি 10,000 নিলেও 3 অ্যান্সার আসবে, 7,000 নিয়ে করলেও 3 অ্যান্সার আসবে। তারপরে এনপিভি যেটা বের করাই ছিল সেটা বসালাম। আর পিআই এর সূত্র ছিল টিপিভি ভাগ এনসিও। টিপিভি হচ্ছে এই যে এটার, এবং এটা ভাগ করতে হবে। এখানে দিছি বিয়োগ, আর যখন পিআই চাই তখন এই দুটোকে ভাগ করতে হয়। ঠিক আছে। লাস্ট আমাদের 2 এবং 3 নাম্বার রিকোয়ারমেন্টে কমেন্ট চাওয়া হয়েছে যে হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্ট ইফ দে আর ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ দুইটা প্রকল্প যদি স্বাধীন হয় সেই ক্ষেত্রে আমরা কোন প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব। আর আরেকটা রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে মন্তব্য বা ডিসিশন, হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্ট ইফ দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। অর্থাৎ দুইটা প্রজেক্ট যদি পরস্পর বর্জনশীল হয় সেই ক্ষেত্রে আমরা কোন প্রজেক্ট সিলেকশন করব। তো এই দুইটা ডিসিশনই আমরা ছকের মাধ্যমে দিয়ে দিছি। তো প্রথমেই ইন্ডিপেন্ডেন্স প্রজেক্ট, অর্থাৎ দুটি প্রকল্প যদি পরস্পর স্বাধীন হয় সেই ক্ষেত্রে কিভাবে আমরা ডিসিশন দিব সেটা একটু দেখি। মেথড গুলোর নাম লিখলাম আমরা যেই ক্যালকুলেশন গুলো করছি, পেব্যাক পিরিয়ড, এনপিভি এন্ড পিআই। এবং প্রজেক্ট এর যে অ্যান্সারটা গুলা বের করছি আমরা এই তিনটা, সেটা বসাইছি। প্রজেক্ট বি এর অ্যান্সার গুলো আমরা শো করলাম। তো খেয়াল করে দেখি যে ইন্ডিপেন্ডেন্স প্রজেক্টে কিভাবে ডিসিশনটা দেওয়া হয়। অ্যাকসেপ্ট লিখছি যে আমরা কোন প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করব, আমরা কি দুটাকেই অ্যাকসেপ্ট করব নাকি একটাকে অ্যাকসেপ্ট করব। যখন স্বাধীন প্রকল্প হয়, ইন্ডিপেন্ডেন্স প্রজেক্ট হয়, তখন তোমার হাতে অপশন থাকে, একটা নিতে পারো তুমি প্রজেক্ট, দুইটাও নিতে পারবা, আবার দুইটাই রিজেক্ট করে দিতে পারো, দুইটাই রেখে দিতে পারো। সেটা ডিপেন্ড করতেছে আমাদের ইন্ডিপেন্ডেন্স প্রজেক্টের বেলায়। তো ইন্ডিপেন্ডেন্স প্রজেক্টে কি করব, দেখব যে এই প্রকল্পের বিনিয়োগকৃত টাকা উঠে আসতে সময় লাগতেছে 2.14, আর এই প্রকল্পে 3। তাহলে খেয়াল করি যে এই দুইটা প্রজেক্টেই আমাদের বিনিয়োগ করা হয়েছিল 4 বছরের জন্য। দুইটা প্রকল্পে এই 4 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল, কিন্তু 4 বছরের আগেই কিন্তু দুইটা প্রজেক্টে টাকা উঠে আসছে। এই জন্য আমরা দুইটা প্রজেক্টকে অ্যাকসেপ্ট করতেছি। ঠিক আছে। কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের বেলায় কিন্তু আমরা দুইটা সিলেকশন করি নাই, কারণ মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট মানে হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্প। একটা প্রকল্প নিলে আর একটা প্রকল্পকে ছেড়ে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো দুইটা প্রকল্পের মধ্যে সময় কম লাগছে প্রজেক্ট এতে, এই জন্য এটা সিলেকশন করা হয়েছে। এইভাবে এনপিভি যদি পজিটিভ হয় তাহলে অ্যাকসেপ্ট করা হয় ইন্ডিপেন্ডেন্সে, নেগেটিভ হলে রিজেক্ট করে দেওয়া হয়। এনপিভি পজিটিভ আসছিল প্রজেক্ট এতে, এই জন্য প্রজেক্ট এ সিলেকশন হয়েছে। আর বিতে নেগেটিভ হওয়ার কারণে বিটার সিলেকশন করা হয়নি। আর এইটার বেলায় যেই এনপিভিটা বড় হবে, দুইটাই যদি নেগেটিভ হয় বা দুইটাই পজিটিভ হয়, অথবা একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, যাই হোক না কেন, যেটা বড় আমরা সেটাকেই সিলেকশন করব। ঠিক আছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের বেলায়। এরপরে পিআইটা হচ্ছে একের সাথে তুলনা করা হয়। ইন্ডিপেন্ডেন্স প্রজেক্টের বেলায় একের যদি বেশি আসে তাহলে অ্যাকসেপ্ট হবে, একের কম আসলে অ্যাকসেপ্ট হবে না। তো একের বেশি আসছে প্রজেক্ট এ তে, কিন্তু একের কম আসছে প্রজেক্ট বি তে, এই জন্য এ অ্যাকসেপ্ট হয়েছে, বি রিজেক্ট হয়ে গেছে। আর মিউচুয়াল এক্সক্লুসিভ এর বেলায় দুইটা প্রজেক্টের যার পিআই বড় হবে সেটাকে সিলেকশন করা হবে। এই জন্য এখানে প্রজেক্ট এটাকে সিলেকশন করা হয়েছে। এই ছিল আমাদের ক্যাপিটাল বাজেট, অর্থাৎ 2 নম্বর অধ্যায়। আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের 2 নম্বর অধ্যায়টা আমরা কমপ্লিট করলাম। আমরা নেক্সট 3 বা 4 নাম্বার অধ্যায় আছে, এখানে দুইটা অঙ্ক আছে, এটা এক ক্লাসে হয়ে যাবে। আর হচ্ছে আমাদের এখানে দুইটা ম্যাথ জাস্ট প্রজেক্টের, সরি 3টা ম্যাথ আছে এখানে। আর হচ্ছে প্রকল্প ঝুঁকি বিশ্লেষণ, এটা আমরা অলরেডি পেইড কোর্সে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে এই চ্যাপ্টারটা আমরা করে ফেলছি। ঠিক আছে, 4 নম্বর অধ্যায়টা অলরেডি হয়ে গেছে। তাহলে আমাদের সেই হিসেবে আমাদের 2টা অধ্যায় করা লাগতেছে, ওই ফরকাস্টিং এর চ্যাপ্টারটা আর হচ্ছে আমাদের
লাস্টে একটা অধ্যায় আছে, সেটা চিত্রের অঙ্ক, অর্থাৎ একটু সামনে যাই, এই যে নেটওয়ার্কিং এর যে অঙ্কগুলো, অর্থাৎ অধ্যায় নাম্বার 5। ঠিক আছে, এই 5 নাম্বার অধ্যায় দেখবো। 5 নাম্বার অধ্যায় একদিন লাগবে, আর ওই যে ওই অধ্যায়টা একদিন লাগবে। 2টা ক্লাস লাগবে আর আমাদের এই 2টা অধ্যায় করতে। তাহলে আজকে এই পর্যন্তই।